আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। প্রিন্সিপালস অফ অনার, আত্মসম্মানের মূলনীতি। আইডিয়াস অ্যান্ড আইডিয়ালস, ধারণা ও আদর্শ। একজন তরুণ অ্যাকাউন্ট্যান্টকে অনেক টাকা পাবার প্রস্তাব দিয়ে একটা অন্যায্য কাজ করতে বলা হলে সে অস্বস্তিতে পড়ে গেল। কাজটা ঠিক বেআইনি ছিল না বটে, কিন্তু তার কাজটাকে অনৈতিক বলে মনে হলো। সে ইতস্তত করতে লাগলো। একটা সিদ্ধান্তে আসার জন্য সে তার মক্কেলকে তাকে একটা দিন সময় দেওয়ার জন্য অনুরোধ করলো। সে রাতে সে বাড়ি ফিরে এসে চুক্তির শর্তগুলো আর তার সঙ্গে যে বিশাল টাকার অঙ্ক জড়িয়ে আছে তা তার মাকে জানালো। তার মা সম্পূর্ণ নিরক্ষর ছিলেন। 2 ঘন্টা ধরে ছেলের কথা শুনে তিনি বললেন, বাছা, আমি তোমাকে এ কথা বলতে পারি যে প্রতিদিন সকালে আমি যখন তোমার ঘরে আসি তখন দেখি তুমি গভীরভাবে ঘুমাচ্ছ। অনেক কষ্টে তোমাকে জাগাতে হয়। কোনোদিন আমি তোমার ঘরে ঢুকে তোমাকে জেগে থাকতে দেখলে আমার খুব কষ্ট হবে। এখন শেষ সিদ্ধান্ত তোমার, সেটা তুমিই ঠিক করবে। এই কথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তরুণটি স্বগতোক্তি করল, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমাদের জীবনে মূল্যবোধ অপরিহার্য, তা আমাদের চরিত্রকে দৃঢ় আর বিশ্বাসকে ন্যায্য করে। এই মূল্যবোধ রক্ষণ ও বর্ধনের দায়িত্ব আমাদের সকলেরই আছে। ভ্যালুজ আর ইউনিভার্সাল অ্যান্ড ইটার্নাল, মূল্য নির্ধারণ সার্বজনীন ও চিরস্থায়ী। ট্রুথস ডোন্ট চেঞ্জ উইথ টাইম অ্যান্ড ক্যালেন্ডার, দিনক্ষণের সঙ্গে সত্যের পরিবর্তন হয় না। বংশ পরস্পরাই কিছু মূল্যবোধ চিরস্থায়ী ও সার্বিক হয়ে আমাদের মনে দানা বাঁধে। সেগুলো আমাদের উচিত অনিত্যত্বের পরিষ্কার ধারণা করাই। আজকের দিনের আপেক্ষিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলে সব কিছুই ঠিক। যেটা আমাদের ঠিক সেটা তোমার পক্ষে ঠিক নাও হতে পারে। যদি মূল্য নির্ধারণ পাত্র নির্ভর হয় এবং তা একজন থেকে আরেকজনের ক্ষেত্রে বদলে যায়, তাহলে সেগুলো মূল্যই নয়। বিজ্ঞানে আমরা তত্ত্ব ও নিয়ম খুঁজি, বাণিজ্য জগতে আমরা খুঁজি নির্দেশ নীতি। তাহলে আমরা মূল্য নির্ধারণের জন্যই বা কেন কোনো সর্বজনীন মানদণ্ডের খোঁজ করব না? আমরা যে কোনো ব্যবসা বা পেশাতেই থাকি না কেন, আমাদের যদি কোনো স্পষ্ট মাপকাঠি না থাকে তাহলে আমরা কি করে সফল হব? একইভাবে আমাদের যদি মূল্য ও নৈতিকতার কোনো সার্বজনীন মাপকাঠি না থাকে তাহলে আমরা কিভাবে সেগুলো আয়ত্তে আনব? প্রশ্ন হচ্ছে, আমরা সেই সার্বজনীন মানদণ্ড কি করে স্থির করব? আমার শোনা পরের গল্পটি আমার এই প্রশ্নের উত্তর পরিষ্কার করে দেবে। একদিন একজন ক্ষীণকায়া নৈতিকভাবে দুর্বল মহিলা 2 হাতে 2 থলে ভর্তি মুদির দোকানের জিনিসপত্র নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তার ঠিক পেছনে এক বিরাট চেহারা লোক বাসের জন্যই অপেক্ষা করছিল। বাস এলো, দুজনেই তাতে চড়ল। বাসটা লোকে ঠাসা ছিল। বাসের একেবারে শেষ প্রান্তে একটা মাত্র আসন খালি ছিল। মহিলা সেই দিকে এগোতে লাগলেন। সেই বিরাট চেহারার লোকটা পেছন থেকে এসে তার বিশাল হাত দিয়ে মহিলাকে ঘিরে বিশাল বিশাল পা ফেলে ওই আসন দখল করল। সেই বয়স্কা মহিলা কয়েকজন লোকের কোলে পড়ে গেলেন। তার থলে ভর্তি মশলাপাতি চারপাশে ছড়িয়ে পড়ল আর তিনি মাটিতে পড়ে গেলেন। সেই বাসে অনেক যাত্রী ছিল। তাদের মধ্যে একজন কেতাদুরস্ত মহিলা ভাবল, ছেলেটা কি ছন্নছাড়া। সে ছেলেটার আদব কায়দার দিকটা দেখছিল। আরেকজন উকিল ছিল। সে ভাবল, এই ধরনের ব্যবহারের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো না কোনো আইন আছে। সে আইনের দিকটা দেখছিল। বাসে একজন সার্জন ছিল। সে ভাবল, এই মহিলার নিশ্চয়ই 3টি পাঁজরের হাড় ভেঙে গেছে। সে ডাক্তারের দৃষ্টিতে দেখছিল। বাসের চতুর্থ ব্যক্তি ছিল মনস্তত্ত্ববিদ। সে ভাবল, ছেলেটা হয়তো মানসিক রোগী এবং তার মানসিক সাহায্যের প্রয়োজন। এই 4 জনের প্রত্যেকেই ঘটনাটিকে 4টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছিল। একজন সামাজিক আদব কায়দার দিক থেকে, অন্যরা আইন, ডাক্তারি ও মনস্তত্ত্বের দিক থেকে দেখছিল। এদের মধ্যে একজনও এই প্রশ্নটা তুলল না, এই ধরনের ব্যবহার ঠিক না ভুল। আমরা কেন নিজেদের এই প্রশ্ন করি না? যে মুহূর্তে আমরা তা করি, আমরা বিচার করতে শুরু করি। আমরা বিচার করতে সংকুচিত হই কেন?
আমাদের মূল্য নির্ধারণ যদি স্পষ্ট হয় তাহলে বিচার করা দোষের কেন হবে? মূল্য নির্ধারণের একটি সার্বজনীন মানদণ্ড প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের পরবর্তী প্রশ্নগুলো বিবেচনা করে দেখতে হবে। 1. Should the boy have behaved like this with the lady? 2. Should anyone behave like this with anybody at all? প্রথমত, ছেলেটির কি মহিলাটির সঙ্গে এরকম ধরনের ব্যবহার করা যুক্তিযুক্ত হয়েছে? দ্বিতীয়ত, কোনো লোকেরই কি অন্যের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত? যদি এই দুটি প্রশ্নের উত্তর না হয় তাহলে তুমি তোমার সার্বজনীন মাপকাঠি পেয়ে গেছো। এই একই নীতি আমাদের জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। যথাযথ মূল্য নির্ধারণ করে আমাদের জীবন পরিচালনা করতে হলে আমাদের ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য জানা প্রয়োজন। আমরা কেউই এই ধরনের বোধ নিয়ে জন্মাই না। এটি এমন একটি বোধ যা আমরা জীবনের পথে চলতে চলতে শিখি। কিছু প্রতিষ্ঠান যেমন পরিবার, স্কুল বা পারিপার্শ্বিক পরিবেশ আমাদের মূল্য নির্ণয় করা শিখতে সাহায্য করে। বদলে আমাদের এই মূল্যবোধই আমাদের পরিবারকে বা সমাজকে এক সূত্রে বেঁধে রাখতে সাহায্য করে। এই বোধ একটি শিশুকে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি করে তোলে, তাকে একজন ভালো স্বামী বা স্ত্রী তৈরি করে ও পরে একজন উপযুক্ত বাবা বা মা হতে সাহায্য করে। তীক্ষ্ণ মূল্যবোধ একটি সুদৃঢ় পরিবার তৈরি করে। এইরকম পরিবার তারপরে একটি সমাজের সম্পদ হয়ে দাঁড়ায়। বোস্টন কলেজের অধ্যাপক পিটার ক্রিফট তার বই মেকিং চয়েসে লিখেছেন যে এখনও সাধারণ বিশ্বাসের বিপরীত কিছু স্পষ্ট মূল্যবোধ দেখা যায়। একবার শুধুমাত্র নিজের মত প্রমাণ করার জন্য তিনি ক্লাসে বললেন, আমার ক্লাসে সব মেয়েরা ফেল করবে। তৎক্ষণাৎ সবাই প্রতিবাদ করে উঠল, এটা অন্যায়। তখন তিনি জিজ্ঞেস করলেন, ন্যায় কি অন্যায় তার ব্যাখ্যা কে দেবে? ন্যায় যদি পাত্র নির্ভর হয় তাহলে কোনো সার্বজনীন মূল্যবোধ থাকতে পারে না। সেক্ষেত্রে ছাত্রদের শিক্ষকের উপর তাদের নিজস্ব মূল্যবোধ চাপিয়ে দেবার কোনো অধিকার নেই, অথবা শিক্ষকদেরও অধিকার নেই তাদের মূল্যবোধ ছাত্রদের উপর চাপিয়ে দেবার। কিন্তু যদি এমন কোনো নিরপেক্ষ মূল্যবোধ থাকে যার সার্বজনীন আবেদন আছে এবং যাকে সঠিক ন্যায় বিচার বলা যায়, তাহলে তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হবে। কিন্তু তা যদি না থাকে তাহলে ছাত্ররা তার নিয়মের বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ জানাতে পারে, কারণ তাদের নিজস্ব মাপকাঠি তার থেকে আলাদা, কিন্তু এর বেশি কিছু নয়। এই দৃষ্টান্তে প্রশ্নটা নিয়ম পছন্দ অপছন্দ করার ছিল না, সেটা ছিল ন্যায় অন্যায়ের প্রশ্ন। হত্যা, ধর্ষণ, অত্যাচার বা পীড়ন কি শাস্তিমূলক অপরাধ? আসলে এইসব অপরাধে ন্যায় অন্যায়ের যে সার্বজনীন মানদণ্ড আছে তাকে অগ্রাহ্য করে। যখনই আমরা মূল্য নির্ধারণের বিষয়ে চিন্তাভাবনা করি তখনই আমাদের জিজ্ঞেস করা প্রয়োজন, আমরা কার মূল্য নির্ধারণ বিষয়ে আলোচনা করি এবং বিচার করবার আমরা কে? আমরা সার্বজনীন চিরকালীন মূল্যবোধ নিয়ে আলোচনা করছি যা দেশ, সংস্কৃতি বা ধর্মে আবদ্ধ নয়। কিন্তু যেহেতু আমাদের সার্বজনীন মানদণ্ড নিয়ে বাঁচতে হবে, সেহেতু স্বভাবতই আমাদের বিচার করতে হবে। যেরকম ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্যের পরিবর্তন ঘটে না, তেমনি তথ্য যা তা শুধু এড়িয়ে যাওয়া হয়েছে বলেই মুছে যায় না। সঠিক মূল্য নির্ধারণের সম্বন্ধেও সেই কথাই খাটে। সাফল্য অস্থায়ী, অপরদিকে মূল্যবোধ চিরস্থায়ী। ফ্লিটিং ভ্যালুস। অস্থায়ী মূল্য। আমরা প্রায়ই লোকদের মন্তব্য করতে শুনি যে সমাজে মূল্যবোধের অবনতি ঘটছে। যদি কোনো মাপকাঠি না থাকবে তাহলে আমরা কি করে অবনতি হচ্ছে ধরে নেব? যখন আমরা সেই মান পর্যন্ত পৌঁছাতে পারি না, তখন আমাদের দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হয়। হয় সেই মান পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়, নয়তো সেই মানকেই নিচে নামিয়ে আনতে হয়। প্রশ্ন হচ্ছে, কেন একজন লোক আপোষে যাবে? তার কারণ হচ্ছে তারা এই অবনতিকে জীবনযাত্রার একটি রীতি বলে স্বীকার করে নয় এবং মনে করে যে নৈতিক প্রয়াসে যেটুকু লাভ হয় তার তুলনায় পরিশ্রম অনেক বেশি। যতই আমরা আমাদের মূল্যবোধের সঙ্গে আপোষ করি, ততই আমরা আমাদের সমাজের আরও অবনতি ঘটাই ও তার ক্ষতি করি। তার ফলে ক্রমশ যে আমরা আমাদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার অবনতিকে মেনে নিই, তাতে আশ্চর্য হবার কিছুই নেই। যখন লোকদের সঠিক মূল্যবোধ থাকে না, তখন তারা কি করে?
তারা তাদের কর্মচারী ও নিয়োগকর্তাকে মিথ্যা কথা বলে। তারা তাদের খরিদ্দার ও সহকর্মীদের মিথ্যা কথা বলে। তারা তাদের স্বামী বা স্ত্রী ও সন্তানের সঙ্গে মিথ্যা কথা বলে। তারা কাজ করতে এসে কাজের জায়গা থেকে কলম পেন্সিল নিয়ে বাড়ি চলে যায় এবং কোম্পানির কাজের সময় নিজের ব্যক্তিগত কাজ ফোনে সারে। তারা যে পারিশ্রমিক পায় তা কি তাদের ব্যক্তিগত কাজের জন্য? যদি কেউ তোমার টাকার ব্যাগ চুরি করে তাকে তুমি কি চোর বলবে? হ্যাঁ, অবশ্যই তুমি তাকে চোর বলবে। আর আমরা যখন এসব করি তখন আমরা কি? মূল্যের প্রতি দৃঢ় বিশ্বাসী আমাদের নৈতিক কাঠামোর অবক্ষয়ের বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সকলেই এমন কোনো না কোনো পরিবেশের মধ্যে পড়ি যাতে আমাদের নৈতিক মানের পরীক্ষা দিতে হয়। সেরকম অবস্থার সামনে পড়লে দুর্বল চরিত্রের লোকেরা শেষ পর্যন্ত তাদের মূল্যবোধের সঙ্গে আপোষ করে। ফলে তাদের আত্মসম্মানবোধ কমে যায়, আর পরের বার তাদের পক্ষে আপোষে আসা আরও সহজ হয়। ব্যক্তিগত মূল্যের সঙ্গে পেশাগত মূল্যের কোনো পার্থক্য নেই। ন্যায় ও অন্যায়, আলস্য ও পরিশ্রম, ভালো ও মন্দ, সততা ও কপটতা একসঙ্গে থাকতে পারে না। আমাদের নিজেদের প্রতি মর্যাদাবোধ ও সৎ জীবনযাত্রার প্রতি আগ্রহ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মূল্যবোধগুলোকে দামের টিকিট লাগানো দোকানের জিনিসপত্রের মতো করে ব্যবহার বন্ধ করতে হবে। মূল্যগুলোর রক্ষা হচ্ছে একই সঙ্গে একটি প্রতিক্রিয়া ও মূল্যবোধগুলোর রক্ষা হচ্ছে একই সঙ্গে একটি প্রক্রিয়া ও তার ফলাফল। কনসিস্টেন্সি, স্থিতিশীলতা। মূল্যভিত্তিক আচরণ স্থিতিশীল। স্থিতিশীলতা বলতে সর্বদা একই আচরণের পুনরাবৃত্তি বোঝায় না। এর মানে হলো একই ধরনের পরিবেশে একই ধরনের ব্যবহার করা। স্থিতিশীলতা নির্ভরযোগ্যতা এনে দেয়। যদি একজন লোক একই ধরনের 10টি পরিবেশে 10 রকম ব্যবহার করে তাহলে তার ব্যবহার অনিশ্চিত হয়ে যায় এবং ফলত সে অনির্ভরযোগ্য হয়ে পড়ে। এটা অস্থির আচরণ এবং যেরকম লোক বিশ্বাসের অযোগ্য সেরকম লোক বিশ্বাসের অযোগ্য। সর্বদা একই ধরনের ব্যবহার একজনের মূল্যবোধকে প্রতিফলিত করে। তা আমাদের বিভ্রান্তি এড়াতে সাহায্য করে এবং একটি সিদ্ধান্তে পৌঁছাবার আগে ভালোভাবে একটি তথ্যের মূল্য নির্ধারণে সহায়তা করে। ক্যারেক্টার, চরিত্র। আত্মসম্মানবোধী চরিত্র এটি বিভিন্ন গুণের সমষ্টি যা মূল্যবোধকে প্রতিফলিত করে। ন্যায়পরায়ণতা, সততা, নৈতিকতা, বিবেক, আনুগত্য, মানসিক দৃঢ়তা, নির্ভীকতা, স্থিতিশীলতা নিয়ে একটি চরিত্র গঠিত হয়। এটি নানা সদ্গুণের সমষ্টি, পণ্যদ্রব্য নয়। ইন্টিগ্রিটি, ন্যায়পরায়ণতা। একজন লোকের ন্যায়পরায়ণতার পরিমাপ তার পেশা বা পদমর্যাদা দিয়ে হয় না, হয় তার ব্যবহার দিয়ে। তার মাঝে কোনো অস্পষ্টতা না রেখে ন্যায় ও অন্যায়ের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রেখা টেনে দেয়। একটি আদর্শ সামনে রাখতে হলে নৈতিক সাহস থাকার প্রয়োজন। ন্যায়পরায়ণতার সঙ্গে উদ্যম ও দৃঢ়তা যুক্ত হয়ে সসম্মানে জীবনযাপনের পথ তৈরি করে দেয়। এ পারসন উইথ ইন্টিগ্রিটি ইজ এ ওয়ান ম্যান আর্মি। একজন সৎ মানুষ একাই এক সেনাবাহিনী। গুড লিডার্স বিলিভ স্ট্রংলি ইন মেকিং ইন্টিগ্রিটি এ ওয়ে অফ লাইফ। মহান নেতারা দৃঢ় বিশ্বাসের উপর নির্ভর করে ন্যায়পরায়ণতাকেই জীবনের পথ বলে বেছে নেন। আব্রাহাম লিঙ্কন একজন অত্যন্ত সফল অ্যাটর্নি ছিলেন। একবার একজন তাকে এক মামলার ভার নিতে বলল। মামলার বিশদ বিবরণ শুনে লিঙ্কন বললেন, আমি আপনার মামলার বিষয়টি বুঝতে পারছি। এটি আইন অনুযায়ী জোরালো বটে, কিন্তু নীতিগতভাবে দুর্বল। আমি এটা গ্রহণ করতে পারবো না, কারণ আমি যখন এটার পক্ষে সওয়াল করব তখন অন্তরে আমি নিজেকে বলতে থাকবো, লিঙ্কন তুমি মিথ্যাবাদী, লিঙ্কন তুমি মিথ্যাবাদী। তারপরে আমি নিজেকে নিয়ে থাকতে পারবো না। লিঙ্কনস আনসেড মেসেজ ইজ প্রেটি ক্লিয়ার। আই সেল মাই প্রফেশনাল টাইম বাট নট মাই কনসার্নস। লিঙ্কনের অনুক্ত বক্তব্য যথেষ্ট পরিষ্কার। আমি আমার পেশার খাতিরে সময় বিক্রি করি, কিন্তু আমার বিবেক নয়। কথাটি পুনরাবৃত্তির যোগ্য। আমি আমার পেশার খাতিরে সময় বিক্রি করি, কিন্তু আমার বিবেক নয়। সততা, আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ এনে দেয়। পরিষ্কার বিবেকের বালিশে শুলে নিশ্চিন্ত ঘুম হয়, আর তা হয় সৎভাবে জীবনযাপন করলে।
যখন কেউ অসৎ বা অন্যায় উপায়ে একটা কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসবার চেষ্টা করে, তখন সে বস্তুত নিজের সমস্যাকেই বহুগুণে বাড়িয়ে তোলে এবং শেষে তার আর ফেরবার রাস্তা থাকে না। এরকম ঘটনা এড়াতে হলে প্রত্যেকের নিজের দৈনন্দিন জীবনে সততা অভ্যাস করা প্রয়োজন। যখন কোনো লোক নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ করে, তখন সে শুধু যে অন্যের শ্রদ্ধা হারায় তাই নয়, তার চাইতেও গুরুত্বপূর্ণ হলো যে সে নিজের সম্বন্ধেও শ্রদ্ধা হারিয়ে ফেলে। শারীরিক বা মানসিক কোনো গুণ দিয়েই সততার অভাব পূর্ণ করা যায় না। লোকেরা পরস্পরের মধ্যে সবচেয়ে বড় যে গুণ খোঁজে তা হলো সততা। টেস্ট yourself by asking, if the world were watching me, would I still act the way I do? The answer to that would bring clarity about your stand on values. নিজেকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করো, যদি সারা জগৎ আমার দিকে তাকিয়ে থাকতো তাহলে কি আমি এই একই আচরণ করতাম? এই প্রশ্নের উত্তর তোমার মূল্য নির্ধারণের পরিমাপের বিষয়ে পরিষ্কার ধারণা দেবে। প্র্যাকটিসিং ইন্টিগ্রিটি টেক্স কারেজ। ন্যায়পরায়ণতা অভ্যাসের জন্য সাহস দরকার। প্রজ্ঞা আর ন্যায়পরায়ণতা একসঙ্গে মিলে আমাদের শক্তি এনে দেয়, আর তার ফলে আমরা সসম্মানে জীবন কাটাতে পারি। প্রজ্ঞা হচ্ছে সেই গুণ, মনের সেই দক্ষতা যা একজন ভালো লোককে তার চেষ্টাকে সফল করে তুলতে শক্তি যোগায়। যথোপযুক্ত সময়ে জ্ঞানের প্রয়োগই হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা মস্তিষ্ক ও হৃদয় দুটি থেকেই প্রবাহিত হয়, তা সাহসের পথ নির্দেশক। অ্যাবান্ড্যান্স অফ কমন সেন্স ইজ উইজডম। যথেষ্ট পরিমাণে সাধারণ বুদ্ধি থাকাই প্রজ্ঞা। একবার একজন কেরানি নিজে না পরীক্ষা করে যা পরিমাণ লেখা রয়েছে তার সঙ্গে মজুদ জিনিসের পরিমাণ মিলেছে, এই বিবৃতি দিয়ে একটি ফর্মে সই করতে অস্বীকার করে, কারণ পরীক্ষা না করে বিবৃতি দেওয়ার অর্থ হলো দায়িত্ব গ্রহণ করা। এর ফলে ওর অসৎ সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক রেগে যায়। সে এই বিবৃতির জন্য তাড়া দিচ্ছিল, কারণ যাতে সে অন্য আরেকটা জায়গায় গিয়ে কাজ নিতে পারে। গোদামের সই করে দেওয়ার জন্য প্রায় তৈরি হয়ে গিয়েছিল। সুপারভাইজার তার কি ক্ষতি করতে পারে ভেবে সে খুব ভয় পেলেও তার মনের মধ্যে কেউ যেন তাকে সই করতে বারণ করলো, কারণ এই সুপারভাইজার ঘুষ নেওয়ার জন্য কুখ্যাত ছিল। তাই যদিও লোকটি তার উপরওয়ালা ও তার ক্ষতি করতে পারে এই মনে করে অত্যন্ত ভয় পাচ্ছিল, তাও তার অন্তর থেকে কিছু যেন তাকে সই করতে বাধা দিল। পরে মজুদ জিনিস পরীক্ষা করে দেখা গেল যে 50% জিনিসই পাওয়া যাচ্ছে না। যদি কেরানিটি ভয়ের হাতে নিজেকে সমর্পণ করত তাহলে সেই কাগজগুলোতে সই করে দিত এবং পরে বিপদে পড়ে যেত। ওই কেরানির আচরণে নৈতিক ও বিচক্ষণ দুই ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা তা ছিল নির্ভীক। আর তার সই থাকলে সে একজন ঘুষখোর অপকর্মকারী অফিসারকে সাহায্য করার জন্য দায়ী হতো। শেষ পর্যন্ত এই ব্যাপারটি ওপরওয়ালার কাছে গিয়ে পৌঁছালো এবং তার সাহস ও সততার পুরস্কার স্বরূপ কেরানিটির পদোন্নতি ঘটল। যা সঠিক তা জেনে শুনেও না করার আত্মপ্রত্যয়ের অভাব বোঝায়। উপরের উদাহরণ বুঝিয়ে দেয় যে সঠিক কাজ করবার জন্য শুধুমাত্র ইচ্ছা থাকাটা স্পষ্টই যথেষ্ট নয়। আমরা নিজেদের আমাদের উদ্দেশ্য দিয়ে বিচার করি, কিন্তু জগৎ আমাদের বিচার করে আমাদের কাজ দিয়ে। দ্য বাইবেল সেজ দ্য পাথ টু হেল ইজ পেভড বাই গুড ইন্টেনশনস। বাইবেল বলে নরকের পথ সমুদ্দেশ্য দিয়ে তৈরি হয়। অ্যাকশন মাস্ট ফলো গুড ইন্টেনশন। সমুদ্দেশ্যকে কাজে পরিণত করতে হবে। যে মূল্যগুলি আমাদের মজ্জায় প্রবেশ করে যায় তা তথ্য হিসাবে নয়, তা আমরা পাই বাবা মা অথবা অন্য কোনো আদর্শ ব্যক্তির থেকে। ছোটবেলার শিক্ষা আমাদের সঙ্গে থেকে যায় এবং আমাদের সৎ জীবনযাত্রার পথে তা আমাদের জোর করে মনে করাই আর উদাহরণ হিসেবে কাজ করে। প্রাপ্তবয়স্ক হয়ে আমরা যে জীবনকে বেছে নিই তা নির্ভর করে আমাদের বড় হয়ে ওঠার কালে শেখা মূল্যগুলোর ওপর। এগুলো আমাদের স্পষ্ট পথ নির্দেশ এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করার ক্ষমতা এনে দেয়। অনেস্টি অর অ্যান আয়স। সততা অথবা প্রতারণা। একজন ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল যে যদি সে বেঁচে সুস্থ হয়ে ওঠে তাহলে সে তার
প্রাসাদমত বাড়ি বিক্রি করে সেই টাকা গরিবের মধ্যে বিলিয়ে দেবে। অত্যাশ্চর্যভাবে অসুস্থ লোকটি সুস্থ হয়ে উঠতে লাগলো এবং অবশেষে একদিন সম্পূর্ণ রোগমুক্ত হয়ে গেল। সে নিজের প্রতিজ্ঞা মনে করল, কিন্তু কিছুতেই মন থেকে বাড়িটি বিক্রি করতে পারল না। তখন সে একটা মতলব করল। সে প্রতীক হিসাবে একটিমাত্র রূপোর টাকার বদলে বাড়িটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিল। কিন্তু শর্ত রইল যে যে বাড়িটা কিনবে তাকে সঙ্গে $10 লক্ষ দিয়ে তার কুকুর কিনতে হবে। সে শিগগির একজন ক্রেতা পেয়ে গেল। সে বাড়ি বিক্রি করে $10 লক্ষ পকেটস্থ করে রূপোর টাকাটা দান করলো। আমরা কাকে ঠকাচ্ছি? প্রলোভনের মুখেই সততার সত্যিকারের পরীক্ষা হয়। পূর্বোক্ত কাহিনীর ব্যক্তিটি আল্লাহর কাছে করা প্রতিজ্ঞা পূর্ণ করেছিল। সে যদিও তার কথা রাখল, কিন্তু তার প্রতিজ্ঞার অন্তর্নিহিত অর্থ পালন করল না। যখন আমাদের বিবেক আমাদের ডাকতে চেষ্টা করে, তখন প্রায়ই আমাদের যোগাযোগের তারটি অন্য কাজে ব্যস্ত থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি? ন্যায়পরায়ণতা ও সততার পার্থক্য কী? ন্যায়পরায়ণতা মূল্যবোধের কেন্দ্রস্থল, কিন্তু সততা বা অসততা একটা অভ্যাস মাত্র। যে সব লোকেরা সর্বদা সত্য বলা অভ্যাস করে তারা প্রথমবার মিথ্যা বলতে গেলেই ধরা পড়ে যায়। আবার অপরদিকে যেসব লোকেরা সর্বদা মিথ্যা বলে তারা প্রথমবার সত্য বললে ধরা পড়ে যায়। একজন লোক সত্যবাদী হতে পারে, কিন্তু তাও তার সততার অভাব থাকতে পারে। একবার একজন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলেন, তুমি যদি অনেক টাকা ভর্তি একটা ব্যাগ পাও তাহলে কি করবে? ছাত্র উত্তর দিল, যদি আমাকে কেউ লক্ষ্য না করে তাহলে আমি সেটা রেখে দেব। শিক্ষক বললেন, বাবা তুমি সত্যবাদী কিন্তু সৎ নও। শিক্ষকের কাছে ছাত্রটির স্বীকারোক্তি তার সত্যবাদিতার প্রমাণ দিয়েছে বটে, কিন্তু যে ব্যাগটা তার নয় সেটা রেখে দেবার মনোভাব তার সততার অভাব বোঝায়। উল্টোটাও সত্যি, একজন কাজে অসৎ হলেও ন্যায়পরায়ণ হতে পারে। কখনো কখনো যখন দুই জাতির মধ্যে দাঙ্গা বাঁধে তখন প্রতিহিংসার জন্য জনতা নির্দোষ লোকদের খুঁজে বেড়ায়। তুমি যদি নির্দোষ লোকদের আশ্রয় দিয়ে মিথ্যা বলো, সেটা অসত্য হবে বটে, কিন্তু তা দৃঢ় মূল্যবোধের পরিচয় দেবে। তোমার কি সত্যবাদী হয়ে একজন নির্দোষ লোকের হত্যা ঘটতে দেওয়া উচিত? সেটাই কি ন্যায়পরায়ণতা? অনেক সাইনবোর্ডে লেখা থাকে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তাই কি যখন সততাকে পন্থারূপে ব্যবহার করা হয় তখন তা দূষিত হয়ে যায়। এটা তোমার হাতে ধরা তুরুপের তাসের মতো, যা তুমি প্রয়োজনে টেনে বের করো নয়তো ঢুকিয়ে রাখো। যখন সততা কারোর সুবিধার জন্য ব্যবহৃত হয় তখন তা আর গুণ থাকে না, কারোর সততা অভ্যাসে পরিণত হয়। অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি আর বোথ লার্নড ট্রেটস। সততা ও অসততা দুটি শেখা বৈশিষ্ট্য। সততা এবং অসততা দরিদ্র বা ধনী কারোর একচটিয়া নয়। দু দলের মধ্যেই যে কেউ সৎ বা অসৎ হতে পারে। আত্মসম্মানবোধ কম থাকলে অসততা আসে। সত্যিকার সততা সঠিক কাজ করার ইচ্ছে থেকে পরিচালিত হয়, ধরা পড়বার ভয়ে নয়। তা কিছু লুকোতে চায় না। অনেকে মনে করে যে সততা আমাদের সীমিত করে দেয়, বস্তুত উল্টোটাই সত্যি। সততা লোকদের মিথ্যা থেকে মুক্ত করে এমন একটি পরিবেশের সৃষ্টি করে যেখানে তারা খোলাখুলিভাবে আলাপ আলোচনা করতে পারে, কাজে ঝুঁকি নিতে পারে এবং সৃজনশীল হতে পারে। অনেস্টি ইজ ইটস ওন রিওয়ার্ড। সততা নিজেই নিজের পুরস্কার। বহু বাড়ি তৈরি করে বিত্তশালী একজন কন্ট্রাক্টর তার ৩৫ বছরের সুপারভাইজারকে বলল, আমি একটা শেষ বাড়ি তৈরি করব, কিন্তু যেহেতু আমি ১ বছরের জন্য চলে যাচ্ছি তাই বাড়িটা আমার হয়ে তুমি তৈরি করবে। সর্বোৎকৃষ্ট জিনিস ব্যবহার করবে, টাকার কথা ভাববে না। আমরা এ পর্যন্ত যত বাড়ি তৈরি করেছি এই বাড়িটি তাদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া চাই। এই নির্দেশ দিয়ে লোকটি চলে গেল। সুপারভাইজার ভাবল যে টাকা কামাবার এটা একটা বিরাট সুযোগ। সে বাড়ির ভেতরের দিকটাই অত্যন্ত সস্তার জিনিস ব্যবহার করলো, কিন্তু বাইরে থেকে বাড়িটা সুন্দর দেখতে তৈরি করলো। ১ বছর বাদে কন্ট্রাক্টর ফিরে এলো।
সে বাড়িটা ঘুরে দেখে সুপারভাইজারকে জিজ্ঞেস করলো যে বাড়িটা সম্পর্কে তার কী ধারণা। সুপারভাইজার উত্তর দিল, আমি এতদিন যত বাড়ি তৈরি করেছি তার মধ্যে এটাই সর্বোৎকৃষ্ট। কন্ট্রাক্টর তাকে বাড়ির দলিলটা দিয়ে বলল, তোমাকে এটাই আমার বিদায় উপহার। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য অ্যাবভ স্টোরি? অলওয়েজ ডু দ্য রাইট থিং ইভেন ইফ নো ওয়ান ইজ ওয়াচিং ইউ। ডেভেলপ এ হাই স্ট্যান্ডার্ড অফ পার্সোনাল এথিক্স। উপরের গল্পটি থেকে আমরা কি উপদেশ পাই? কেউ না লক্ষ্য রাখলেও সর্বদা সঠিক কাজ করা উচিত। ব্যক্তিগত নীতিবোধকে উচ্চ মানে নিয়ে যাওয়া উচিত। বাড়িটা সে পাবে কিনা সেই কথা তার জানা ছিল না। বাড়িটা সে পাবে কিনা সে কথা তার জানা ছিল কিনা এ প্রশ্ন অবান্তর। প্রশ্ন হচ্ছে, ন্যায়পরায়ণতার অভ্যাস কি পরিস্থিতি নির্ভর? ন্যায় ও আস্থার পূর্বশর্ত সততা। আমরা যদি পরস্পরকে বিশ্বাস না করতে পারি তাহলে আমাদের ব্যবসায়ে, বন্ধুত্বে, একটা শ্রদ্ধার সম্পর্ক অথবা বিবাহিত জীবনে আনুগত্য আমরা কি করে লাভ করব? এর উত্তর হচ্ছে যে আমরা তা করতে পারবো না। যে প্রতিশ্রুতিতে সততা ও দায়িত্ববোধের অভাব, তা একটি ব্যক্তিকে বা একটি সমাজকে মানসিক দিক থেকে দরিদ্র করে দেয়। চরিত্রবান ব্যক্তিরা আস্থাভাজন হয় আর তারা তাদের এই সুনামকে মূল্য দেয়। তারা উপলব্ধি করে যে তারা ত্রুটিমুক্ত বা অভ্রান্ত নয়। তারা তাদের ভুল স্বীকার করতে ভয় পায় না। যেসব লোকেরা বিশ্বস্ত হয় না তাদের কপটতা সহজেই ফুটে ওঠে। বিশ্বাস জোর করে দাবি করা যায় না অথবা টাকা দিয়ে কেনা যায় না, তা সততা ও ন্যায়পরায়ণতা দিয়ে অর্জন করতে হয়। যেসব লোকের বিবেক পরিষ্কার তাদের সঙ্গে দেখা হলে মনে তাদের উপর আস্থা ও প্রফুল্লতার ভাব আসে, কারণ সততাই বিশ্বাস জাগায়। Trust in many ways is a much greater compliment than love. Often there are people in our lives whom we love but cannot trust. অনেক দিক দিয়ে ভেবে দেখলে ভালোবাসার চেয়ে বিশ্বাসভাজন হওয়া অনেক বেশি প্রশংসাযোগ্য। আমাদের জীবনে আমরা অনেক সময়ই এমন লোকদের সংস্পর্শে আসি যাদের আমরা ভালোবাসি কিন্তু বিশ্বাস করতে পারি না।